Hello students, in this video lecture we will discuss about the first chapter of Unit 5 of Applied Physics, which is Semiconductor. First we will discuss about the energy bands in solids. The theory related to the energy bands in solids is based on the Pauli's exclusion principle. Now we need to discuss what is energy band. আমরা যদি একটা আইসোলেটেড অ্যাটমকে কনসিডার করি তাহলে সেই আইসোলেটেড অ্যাটমের ভিতরে যে ভ্যালেন্স ইলেকট্রনস গুলো আছে তারা কিভাবে এক্সিস্ট করে। প্রত্যেকটা আইসোলেটেড অ্যাটমের মধ্যে কতগুলো অ্যালাওয়েড অরবিটালস আছে আমাদের মনে রাখতে হবে। ওই অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রনস গুলো এই অ্যালাওয়েড অরবিটালস এর যে কোনো একটার মধ্যে এক্সিস্ট করবে। এই প্রত্যেকটা অ্যালাওয়েড অরবিটাল ডিফাইন্ড হয় শার্পলি বাই অ্যান এনার্জি। তাহলে একটা অ্যাটমের মধ্যে যতগুলো অ্যালাওয়েড অরবিটালস থাকবে তাদের করেসপন্ডিং যে এনার্জি তাদেরকেই আমরা বলবো এনার্জি লেভেলস। কিন্তু একটা সলিডের মধ্যে নাম্বার অফ অ্যাটমস হচ্ছে হিউজ। এই অ্যাটমস গুলোর মধ্যে সবসময় ইন্টারঅ্যাকশন হতে থাকে। এদের এই ইন্টারঅ্যাকশনের জন্য আমরা দেখতে পাই এই এনার্জি লেভেলগুলো অল্টার্ড হয় এবং এরা স্প্রেড করে ইন দ্য ফর্ম অফ এনার্জি ব্যান্ডস, যেখানে এনার্জি ব্যান্ডগুলো হয় ডিসক্রিট ইন নেচার, তার মানে একটা আরেকটার থেকে থাকে বিচ্ছিন্ন। তাহলে আমরা কি বলতে পারি যে ইফ উই আর কনসিডারিং অ্যান আইসোলেটেড অ্যাটম, উইদিন দ্যাট আইসোলেটেড অ্যাটম the valence electrons will only exist in one of the alloyed orbitals, where every orbital will be sharply defined by an energy. So the energies associated with those alloyed orbitals will be known as energy levels. But due to the presence of huge number of atoms within a solid, there will be interactions between these atoms. As a result, there will be alterations in energy levels. So, the energy levels will spread in the form of energy bands, where the energy bands will be discrete in nature. তাহলে ইন শর্ট আমরা কি বলবো? আমরা ইন শর্ট বলবো কোনো একটা সলিডের মধ্যে ইলেকট্রন যে রেঞ্জ অফ এনার্জি পজেস করবে তাদেরকেই আমরা বলবো এনার্জি ব্যান্ড। সো উই ক্যান সে দ্যাট the energy range or the range of energy possessed by an electron within a solid is known as the energy band. Now we need to classify the energy band. আমরা energy band কে কতগুলো টাইপে ক্লাসিফাই করতে পারি। Energy bands are of the following two types. Number 1 valence band, number 2 conduction band. আমরা 1 by 1 valence band আর conduction band কে ডিফাইন করব। প্রথমে আমরা ডিফাইন করি ভ্যালেন্স ব্যান্ডকে, যেটাকে আমরা ভিবি দিয়ে ডিনোট করছি। এখানে একটা টার্ম রয়েছে ভ্যালেন্স, তার মানে এটা এমন ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে যারা হবে ভ্যালেন্স ইলেকট্রনস। তাহলে ভ্যালেন্স ব্যান্ড কিভাবে তৈরি হবে? আমরা একটা সলিডের মধ্যে বা একটা সলিড না বলে বলা উচিত একটা অ্যাটমের মধ্যে যে ভ্যালেন্স ইলেকট্রনস গুলো রয়েছে, যে সিরিজ অফ এনার্জি লেভেলস এই ভ্যালেন্স ইলেকট্রনস গুলোকে কন্টেন করবে, সেই সিরিজ অফ এনার্জি লেভেলস যে এনার্জি ব্যান্ডটা ফর্ম করবে সেই এনার্জি ব্যান্ডটাকেই আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড। সো উই ক্যান সে দ্যাট দ্য এনার্জি ব্যান্ড হুইচ উইল বি ফর্মড বাই a series of energy levels which are containing the valence electrons will be termed as the valence band. এবার এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে এনার্জি লেভেল আছে, ভেরিয়াস এনার্জি লেভেল। এই এনার্জি লেভেলগুলোকে কিভাবে ইলেকট্রন ফিল করবে at 0 কেলভিন টেম্পারেচার বা অ্যাবসোলিউট জিরো। আমরা এখানে বলতে পারি যে 0 কেলভিন বা অ্যাবসোলিউট জিরোতে ইলেকট্রন এই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে এনার্জি লেভেলগুলো রয়েছে সেগুলোকে ফিল আপ করা শুরু করবে স্টার্টিং ফ্রম লোয়েস্ট ওয়ান, সব থেকে মিনিমাম ভ্যালুর এনার্জি লেভেল থেকে স্টার্ট করে ইলেকট্রনগুলো এনার্জি লেভেলগুলোকে ফিল করা স্টার্ট করবে। সো উই ক্যান সে দ্যাট at 0 কেলভিন or at absolute zero, the electrons will fill the energy levels in valence band starting from the lowest one. Now we need to discuss about the characteristics of valence band. কি কি characteristics আমরা পাই? Number 1,
দিস ভ্যালেন্স ব্যান্ড উইল অলওয়েজ বি ফিল্ড উইথ ইলেকট্রনস। তার মানে ভ্যালেন্স ব্যান্ড কখনো এমটি থাকে না, ভ্যালেন্স ব্যান্ড সবসময় ইলেকট্রন দিয়ে ফিল্ড আপ। নাম্বার 2, দিস ইজ দ্য ব্যান্ড অফ ম্যাক্সিমাম এনার্জি। নাম্বার 3, এই যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রনস গুলো রয়েছে, এই ইলেকট্রনস গুলো কোনোভাবেই এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থেকে এনার্জি গেইন করতে পারবে না। সো উই ক্যান সে দ্যাট the electrons within the valence band are not capable of gaining energy from the applied external electric field. এবারে যখন একটা কোনো সলিডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন আমরা জানি ইলেকট্রন ফ্লো করে, কিন্তু মনে রাখতে হবে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো প্রেজেন্ট রয়েছে তাদের ফ্লোর জন্য কিন্তু কখনো কোনো কারেন্ট, তারা কিন্তু কখনো কোনো কারেন্টকে প্রডিউস করতে পারবে না। সো উই ক্যান সে দ্যাট নো ফ্লো অফ কারেন্ট থ্রু এনি সলিড ইজ পসিবল ডিউ টু দ্য ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য ভ্যালেন্স ব্যান্ড। নাও নাম্বার 5, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইম্পর্টেন্ট পয়েন্টটা কেন? কারণ এখানে আমরা একটা নতুন এনার্জি লেভেলের নাম জানবো, যেটাকে আমরা বলবো ফার্মি লেভেল। ফার্মি লেভেলটা তাহলে অ্যাকচুয়ালি কি? 0 কেলভিন টেম্পারেচার বা অ্যাবসোলিউট জিরোতে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা ইলেকট্রন যে হাইয়েস্ট এনার্জি লেভেলকে অকুপাই করতে পারে সেই এনার্জি লেভেলটাকেই আমরা বলবো ফার্মি লেভেল। সো উই ক্যান সে দ্যাট দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল which can be occupied by an electron inside a valence band at 0 Kelvin or absolute zero is known as Fermi level. So we have discussed about the valence band. Now in our next topic we will discuss about the conduction band. প্রথমে আমরা দেখব কন্ডাকশন ব্যান্ড বলতে আমরা কি বুঝি। আমরা কিছু কন্ডাকশন ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনকে যদি কনসিডার করি, এদের সাথে অ্যাসোসিয়েটেড একটা এনার্জি লেভেল থাকবে, তাহলে আমরা বলবো যে সিরিজ অফ এনার্জি লেভেল যারা এই ফ্রি ইলেকট্রনগুলোকে কন্টেন করবে তারা আলটিমেটলি যে এনার্জি ব্যান্ডটাকে ফর্ম করবে তারই নাম কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রনের থেকে সবসময় গ্রেটার এনার্জি পজেস করে, সেই কারণের জন্য আমরা বলবো conduction band হচ্ছে higher energy level band. So we can say that the energy band which will be formed by a series of energy levels containing free electrons or conduction electrons will be termed as the conduction band. Now since the energy level of a conduction electron or free electron is greater than that of a valence electron, so we can say that the conduction band is basically the higher energy level band, because if we supply energy externally to a valence electron, then and only then it can gain sufficient amount of energy so that it can become a free electron. তার মানে কন্ডাকশন ইলেকট্রন গ্রেটার এনার্জি পজেস করছে ভ্যালেন্স ইলেকট্রনের থেকে, তাই জন্য কন্ডাকশন ব্যান্ড হচ্ছে হায়ার এনার্জি লেভেল ব্যান্ড উইথ রেসপেক্ট টু দ্য ভ্যালেন্স ব্যান্ড। Now let us discuss about some characteristics of conduction band. Number 1, conduction band কে আমরা বলতে পারি empty band of minimum energy. So this band can also be termed as empty band of minimum energy. Now if we compare conduction band with valence band, valence band এ আমরা কি দেখেছিলাম? valence band was completely filled by electrons, কিন্তু conduction band হবে partially filled by electrons. So our next point is the conduction band is partially filled by the electrons. ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো রিসাইড করেছিল আমরা দেখেছিলাম সেই ইলেকট্রনগুলো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থেকে এনার্জি গেইন করতে পারে না, কিন্তু কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রনগুলো এক্সিস্ট করবে তারা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড থেকে এনার্জি গেইন করতে পারে। সো উই ক্যান সে দ্যাট the electrons which are present within the conduction band can gain energy from the externally applied electric field. এবারে এই কন্ডাকশন ব্যান্ডের মধ্যে এক্সিস্টিং ইলেকট্রনস গুলোকেই আমরা ফ্রি ইলেকট্রনস বা কন্ডাকশন ইলেকট্রনস বলছি। তার কারণ কি? তার কারণ এই ইলেকট্রনগুলো আমাদের কাছে যে সলিডটা প্রোভাইডেড থাকবে তার ভলিউমের মধ্যে যে কোনো ডিরেকশনে মুভ করতে পারে।
So we can say that the electrons in the conduction band are termed as the free electrons or conduction electrons because they can move in every possible direction within the given volume of the solid. এবার যদি আমাকে কোনো একটা কারেন্টকে সেট আপ করতে হয় উইদিন এ গিভেন মেটেরিয়াল, তাহলে মনে রাখতে হবে কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যে ইলেকট্রনসগুলো প্রেজেন্ট থাকে তাদের ফ্লোই আলটিমেটলি কারেন্টকে এস্টাবলিশ করবে উইদিন দ্যাট গিভেন মেটেরিয়াল। সো উই ক্যান সে দ্যাট কারেন্ট ফ্লোস থ্রু এনি মেটেরিয়াল ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ সাচ ইলেকট্রন, দ্যাট ইজ ডিউ টু দ্য এক্সিস্টেন্স অফ ফ্রি অর কন্ডাকশন ইলেকট্রনস। তাহলে যে মেটেরিয়ালে কন্ডাকশন ইলেকট্রনস এর নাম্বার যত হায়ার হবে সেই মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি তত গ্রেটার হবে। তাহলে আমরা ডিসকাস করলাম অ্যাবাউট ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ড হলো অফ হায়ার এনার্জি লেভেল, ভ্যালেন্স ব্যান্ড রিলেটিভলি অফ লোয়ার এনার্জি লেভেল। তার মানে দেয়ার ইজ এ ডেফিনিট এনার্জি গ্যাপ বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড। দিস এনার্জি গ্যাপ উইল বি টার্মড অ্যাজ ফরবিডেন এনার্জি গ্যাপ। তাহলে আমরা নেক্সট টপিকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে ফরবিডেন এনার্জি গ্যাপ। সো আওয়ার নেক্সট টপিক ইজ forbidden energy gap, which is denoted by delta Eg. Delta represents the change in energy, Eg energy gap. তাহলে forbidden energy gap actually কাকে রিপ্রেজেন্ট করবে? এই কন্ডাকশন ব্যান্ডের এনার্জি লেভেল আর ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি লেভেল এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপটাকেই আমরা বলবো forbidden energy gap. So we can say that the energy gap between the conduction band and the valence band is known as forbidden energy gap. It is represented by the equation delta Eg is equal to Cb minimum minus Vb maximum. Now conduction band minimum, valence band maximum, এটা কি ডিনোট করছে? আমরা যদি এটাকে আরো মাইনিউটলি ডিসকাস করি তাহলে আমরা বলতে পারবো সিবি মিনিমাম হচ্ছে অ্যাকচুয়ালি মিনিমাম এনার্জি লেভেল উইদিন দ্য কন্ডাকশন ব্যান্ড, ভিবি ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্সিমাম এনার্জি লেভেল অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড। তার মানে অ্যাকচুয়ালি এনার্জি গ্যাপ বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড ইজ বেসিক্যালি দ্য এনার্জি গ্যাপ বিটুইন দ্য ম্যাক্সিমাম এনার্জি লেভেল অফ দ্য ভ্যালেন্স ব্যান্ড and minimum energy level on the conduction band. তার মানে conduction ব্যান্ডের lowest energy level আর valence ব্যান্ডের highest energy level এর মধ্যে ডিফারেন্সটাকেই আমরা বলছি forbidden energy gap. Now remember, free electrons can only be present in the conduction band. So we can say that no free electron is present in that forbidden energy gap. কারণ ইলেকট্রন আইদার হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন অর কন্ডাকশন ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন মানে ইলেকট্রনগুলো থাকবে ভ্যালেন্স ব্যান্ডে, কন্ডাকশন ইলেকট্রন মানে ইলেকট্রনগুলো থাকবে কন্ডাকশন ব্যান্ডে। কিন্তু এদের মধ্যে যে এনার্জি গ্যাপ, সেই এনার্জি গ্যাপের মধ্যে কোনো ইলেকট্রন কখনো প্রেজেন্ট থাকতে পারে না। এবারে এই যে ফরবিডেন এনার্জি গ্যাপ, এই ফরবিডেন এনার্জি গ্যাপের একটা উইডথ আছে। এই উইডথটা ডিপেন্ড করবে অন দ্য ডিফারেন্স বিটুইন দ্য এনার্জি লেভেলস অফ কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড, এবং এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য নেচার অফ দ্য গিভেন সাবস্টেন্স। সো উই ক্যান সে দ্যাট উইডথ অফ ফরবিডেন এনার্জি গ্যাপ ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য সাবস্টেন্স। উইডথ বলতে এখানে আমরা ডিফারেন্সটাকে ডিনোট করছি। এবার এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে আমরা যদি টেম্পারেচারকে ইনক্রিজ করাই তাহলে ফরবিডেন এনার্জি গ্যাপের ভ্যালুটা বা উইডথটা খুব স্লাইট অ্যামাউন্টে ডিক্রিজ করে। তাহলে আমরা বলতে পারি উইথ ইনক্রিজিং টেম্পারেচার দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ ডিক্রিজেস ভেরি ভেরি স্লাইটলি। এবারে আমাদের ধরা যাক এমন কোনো মেটেরিয়াল প্রোভাইড করা হলো যার ফরবিডেন এনার্জি গ্যাপের উইডথটা লার্জ। তাহলে লার্জ উইডথের ফরবিডেন এনার্জি গ্যাপ অ্যাকচুয়ালি কোন প্রপার্টি অফ দ্যাট গিভেন মেটেরিয়ালকে ডিনোট করে? আমরা এখানে মনে রাখবো যদি ফরবিডেন এনার্জি গ্যাপের উইডথ লার্জ হয় তার মানে ইলেকট্রনস গুলো হচ্ছে স্ট্রংলি অ্যাটাচ টু দ্য নিউক্লিয়াস। তার মানে এই ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রনে কনভার্ট করা ইট ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট, অলমোস্ট ইম্পসিবল। তাহলে পরে আমরা কি বলতে পারি? ইফ দ্য উইডথ of the forbidden energy gap
is relatively large, we can say that the electrons are strongly attached to the nucleus, so it is extremely difficult to make these electrons free. তাহলে width of the forbidden energy gap এর কোনো কি ডেফিনিট ইউনিট থাকবে? অবভিয়াসলি এর একটা ইউনিট আছে, কারণ width of the forbidden energy gap মানে আমরা ডিফাইন করছি the energy gap between the valence band and the conduction band. Unit of energy is electron volt, so basically width of the forbidden energy gap will also be represented by electron volt. So we can say that width of forbidden energy gap is represented in EV. EV stands for electron volt, যেটা বেসিক্যালি কিছুই নয়, এনার্জির একটা ইউনিট। Now we will classify solids on the basis of energy bands. So our next topic is classification of solids. Now if we classify solids on the basis of energy bands, then remember the solids can be broadly classified into three categories. Number 1 metals, number 2 insulators, and number 3 semiconductors. So first of all, let us start with metals. মেটালের মধ্যে আমরা যদি কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডকে কনসিডার করি, তাহলে আমরা দেখব কন্ডাকশন ব্যান্ড হচ্ছে আইদার পার্শিয়ালি ফিল্ড উইথ ইলেকট্রনস বা ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে পার্শিয়ালি এমটি। সো উই ক্যান সে দ্যাট ফর মেটালস দ্য কন্ডাকশন ব্যান্ড ইজ আইদার পার্শিয়ালি ফিল্ড or the valence band is partially empty. তার কারণ কি? electrons are transferred from valence band into the conduction band. নেক্সট, আমরা যদি মেটালের মধ্যে ইলেকট্রনকে অবজার্ভ করি, তাহলে আমরা দেখব যে কিছু ইলেকট্রন বিহেভ করবে ফ্রি ইলেকট্রনের মতন। কেন? কারণ তারা শিফটেড হয়েছে হায়ার এনার্জি লেভেলে। কিভাবে শিফটেড হলো? কারণ এরা অ্যাকোয়ার করেছে এনার্জি বা গেইন করেছে এনার্জি কন্ডাকশন ব্যান্ডে ফার্মি লেভেলের থেকে বেশি ভ্যালুতে। তাহলে আমরা বলতে পারি ইনসাইড দ্য মেটালস দেয়ার আর ইলেকট্রনস which will behave as free electrons because they are shifted to the higher energy levels. And how is it possible? Because those electrons have acquired energy above the Fermi level in the conduction band. That is why they are shifted to higher energy levels. তাহলে পরে এবার যদি আমি ফাইন্ড আউট করি হোয়াট ইজ দ্য ব্যান্ড গ্যাপ বিটুইন কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ভ্যালেন্স ব্যান্ড ইনসাইড এ মেটাল, তাহলে আমাকে মনে রাখতে হবে মেটালের মধ্যে কোনো ফরবিডেন এনার্জি গ্যাপ নেই। তার মানে মেটালে ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ করবে। যেহেতু কোনো ফরবিডেন গ্যাপ নেই, সেই কারণের জন্য আমরা কি দেখব, নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস মেটালের মধ্যে কন্ডাকশনের জন্য একটা ভালো অ্যামাউন্টে প্রেজেন্ট থাকে নর্মাল কন্ডিশনে। এর রেজাল্ট হিসাবে আমরা কি পাই? মেটেরিয়ালের কন্ডাক্টিভিটি ইনক্রিজড হয়েছে। তাহলে পরে আমরা কি বলবো? as there will be or as there is no forbidden energy gap inside the metals, we can say that the number of electrons which are available for the conduction is more, and as a result the conductivity of the material is increased. তাহলে আমরা বলতে পারছি মেটাল একটা কন্ডাক্টরের মতন বিহেভ করছে। কেন? কারণ যখনই আমি একটা স্মল অ্যামাউন্ট অফ কারেন্টকে অ্যাপ্লাই করব বা অ্যালাউ করব মেটালের মধ্যে দিয়ে ফ্লো করতে, সঙ্গে সঙ্গে আমরা দেখব ফ্রি ইলেকট্রনের মুভমেন্টটা খুব স্মুথলি হচ্ছে বলে কারেন্ট খুব ইজিলি কন্ডাক্ট করতে পারছে। তাহলে পরে আমাদের লাস্ট পয়েন্ট কি দাঁড়াচ্ছে? মেটালস বিহেভ লাইক এ কন্ডাক্টর বিকজ উই ক্যান ফাইন্ড the free electrons movement whenever we allow a very small amount of current to flow through the metals. তাহলে এইটা ছিল discussion about metals on the basis of energy bands. Now our second type of solid is insulator. So in the next part we will consider and we will discuss about the insulators. So let's start with insulator. Insulator হচ্ছে just opposite to that of the conductor or metal. তাহলে ইনসুলেটরে আমরা কি দেখব? ভ্যালেন্স ব্যান্ড থাকবে কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রনস, কন্ডাকশন ব্যান্ড থাকবে কমপ্লিটলি এমটি। তার মানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস অর নাম্বার অফ কন্ডাকশন ইলেকট্রনস হচ্ছে 0। যদি ইলেকট্রন প্রেজেন্ট থাকে কন্ডাকশন ব্যান্ডে, তাহলে তার নাম্বার এতটাই স্মল হবে যে সেটাকে আমরা নেগলেক্ট করতে পারি। এই কন্ডিশনের জন্য যেহেতু ভ্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি ফিল আর কন্ডাকশন ব্যান্ড কমপ্লিটলি এমটি, আমরা দেখতে পাবো
একটা লার্জ এনার্জি গ্যাপ ক্রিয়েটেড হয়েছে বিটুইন দ্য ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড। সো উই ক্যান সে দ্যাট in insulators the valence band is completely filled with electrons while the conduction band is completely empty or is filled with very negligible amount of free electrons. As a result, we will get a large energy gap between the valence band and the conduction band. তাহলে পরে এই লার্জ এনার্জি গ্যাপ বা লার্জ ফরবিডেন এনার্জি গ্যাপ যেটা এক্সিস্ট করছে বিটুইন কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, সেটা ইনসুলেটরের কেসে কি কন্ডিশনকে আমাদের সামনে এনে দেবে? কন্ডিশন এটাই দাঁড়াবে যে আমরা দেখতে পাবো ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের কোনো মুভমেন্ট নেই। সো উই ক্যান সে দ্যাট অ্যাজ the forbidden energy gap, that is the energy gap between the valence band and the conduction band for an insulator, is quite large. There is no movement of electrons from valence band to the conduction band. তার মানে ব্যান্ড ডায়াগ্রামের টার্মে বললে আমরা বলতে পারি no electrons will jump from the valence band to conduction band. So it is extremely difficult to make the valence electrons converted into free or conduction electrons. Now our third type of solids, which are semiconductors. So let us discuss about semiconductors. সেমিকন্ডাক্টর হচ্ছে এমন একটা টাইপের মেটেরিয়াল যার মধ্যে কিছুটা মেটালের প্রপার্টি থাকবে, কিছুটা ইনসুলেটরের প্রপার্টি থাকবে। তাহলে আমরা যদি ব্যান্ড ডায়াগ্রামকে কনসিডার করি, আমরা কি অবজার্ভ করব? আমরা এখানেও অবজার্ভ করব ইনসুলেটরের মতন ভ্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রনস, কন্ডাকশন ব্যান্ড এমটি, কিন্তু এখানে যে এনার্জি গ্যাপ, সেই গ্যাপটা ইনসুলেটরের রেসপেক্টে অনেকটাই কম। তাহলে আমরা কি বলতে পারি? In semiconductors, the valence band is again completely filled with electrons, conduction band is empty, but the energy gap between the valence band and the conduction band is relatively small compared to that in insulators. তাহলে পরে আমরা কি দেখব? নর্মাল রুম টেম্পারেচারে এই স্মল এনার্জি গ্যাপকে ইজিলি ওভারকাম করতে পারবে ইলেকট্রনস। তাহলে ইলেকট্রনস ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করবে, কিন্তু মনে রাখতে হবে এর জন্য আমাকে নর্মাল রুম টেম্পারেচার মেনটেন করতে হবে। কেন? কারণ আমি যদি একটা সেমিকন্ডাক্টরকে 0 কেলভিন বা অ্যাবসোলিউট জিরোতে কনসিডার করি, তাহলে আমি দেখব ভ্যালেন্স ব্যান্ড থেকে কোনো ইলেকট্রনের মুভমেন্ট কন্ডাকশন ব্যান্ডে হবে না। তার মানে কোনো ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ট্রান্সফার্ড হবে না। তাহলে ভ্যালেন্স ব্যান্ড থাকবে কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রনস, কন্ডাকশন ব্যান্ড থাকবে কমপ্লিটলি এমটি। তাহলে আমরা কি বলতে পারি? ইফ উই আর কনসিডারিং এ সেমিকন্ডাক্টর at 0 Kelvin temperature, there will be no transfer of electrons from valence band to the conduction band. So valence band will be completely filled with electrons, conduction band will be completely empty. But if we want the electrons to make a shift from valence band to conduction band, we need room temperature. সেজন্য আমরা বলছি for electrons to jump from the valence band to the conduction band, the room temperature is needed to be maintained. So this is the classification of solids on the basis of energy band diagram. So we have discussed the classification of solids on the basis of energy band diagram. So we need some pictures of the energy band diagram of various types of solids. So our next topic is energy band diagram of solids. আমরা এখানে এই ফিগারটাকে কনসিডার করছি। ফার্স্ট অফ অল consider the figure C. C পার্টের মধ্যে কি রিপ্রেজেন্টেড হচ্ছে বাই দ্য ফিগার C? The energy band diagram of a metal, that is of a conductor. আমরা যদি এই ব্যান্ড ডায়াগ্রামটাকে দেখি, তাহলে পরে দেখা যাচ্ছে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে একটা ওভারল্যাপ রিজিয়ন রয়েছে। কারণ আমরা অলরেডি বলেছি there is basically no band gap between the valence band and the conduction band, so there is overlapping of conduction band and the valence band inside the metal or conductor. That's why we always get a certain number of free electrons or conduction electrons within the metal or conductor at normal room temperature. তাহলে আমরা যদি সি ফিগারটাকে কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি
কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো ফরবিডেন এনার্জি গ্যাপ নেই, এখানে ওভারল্যাপিং রিজিয়ান রয়েছে। এই ওভারল্যাপ রিজিয়ানটাই আলটিমেটলি ডিফাইন করে কেন নর্মাল রুম টেম্পারেচারে একটা মেটাল বা কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনস এক্সিস্ট করে। এবার যদি আমরা এ পার্টটাকে কনসিডার করি, এ ডিফাইন করছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ অ্যান ইনসুলেটর। এখানে দেখা যাচ্ছে দেয়ার ইজ এ হিউজ ব্যান্ড গ্যাপ বিটুইন দ্য ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড। এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের এই হিউজ গ্যাপ, তার মানে কি উইডথ অফ দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ ইজ ভেরি লার্জ। তার জন্যই আমরা বলেছি দেয়ার উইল বি নো ট্রান্সফার অফ ইলেকট্রনস ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড। নর্মাল কন্ডিশনে কোনোভাবেই ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন জাম্প করে না। ইনফ্যাক্ট ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনকে শিফট করানো ইনসুলেটরে ইজ ভেরি ভেরি মাচ ডিফিকাল্ট। তাহলে কি বলবো? ভ্যালেন্স ব্যান্ড ইজ কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রনস, conduction band is completely empty. Now if we consider figure B, figure B is representing the energy band diagram of a semiconductor. Semiconductor insulator এর মধ্যে একটা পার্ট কমন, সেটা হচ্ছে in both the cases valence band is completely filled with electrons, conduction band is empty. But if we consider the energy gap for the semiconductor, then the energy gap is relatively small compared to the energy gap of an insulator. তার মানে ইনসুলেটর সেমিকন্ডাক্টর দুটোরই কমন ফ্যাক্টর হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন দিয়ে ফিল্ড আপ, কন্ডাকশন ব্যান্ড এমটি, কিন্তু সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ ইনসুলেটরের ব্যান্ড গ্যাপের রেসপেক্টে অনেকটাই স্মল, যেটা আমরা ফিগারে দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি বলতে পারি? At normal room temperature, the electrons can overcome this energy gap. তার মানে electrons can be shifted or transferred from valence band to the conduction band. কিন্তু যদি আমরা 0 Kelvin or absolute zero consider করি, there will be no transfer of electrons from the valence band to the conduction band. So these are the representation of energy band gaps in various types of solids, that is inside the metal, the semiconductor and the insulator. Next we will compare conductors, insulators and semiconductors. আমাদের various properties provided থাকবে এবং তার corresponding conductors, insulators and semiconductors এর value, তার nature, এর উপরে আমরা কম্পারিজনটাকে ড্র করব। তাহলে আমরা একটা টেবিলকে কনসিডার করছি। ফার্স্ট প্রপার্টি হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। এই ভ্যালুটা ডিফাইন করবে হাউ ইজিলি কারেন্ট ক্যান কন্ডাক্ট থ্রু এ গিভেন মেটেরিয়াল। ফর কন্ডাক্টরস, ভ্যালু অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইজ 10 to the power 8 Siemens per meter. For insulators, it is 10 to the power minus 10 Siemens per meter. While for semiconductors, the value is in the range of 10 to the power minus 5 to 10 to the power plus 4 Siemens per meter. So, electrical conductivity is maximum for conductors, minimum for insulators and intermediate for semiconductors. Next, resistivity. For conductors, the value of resistivity is in the range of 10 to the power minus 2 to 10 to the power minus 8 ohm meter. For insulators, this value is extremely large, 10 to the power plus 11 to 10 to the power plus 19 ohm meter. But for semiconductors, the range of resistivity is from 10 to the power minus 5 to 10 to the power plus 6 ohm meter. তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? For resistivity, insulator is having the maximum value, while the conductors are having the minimum value. But for semiconductors, the value is again intermediate. Now our next property is energy band gap or energy gap or forbidden energy gap. আমরা যখন ব্যান্ড ডায়াগ্রামকে কনসিডার করলাম, আমরা দেখলাম for metals or conductors there will be no forbidden energy gap. So we can say that forbidden energy gap is 0, or if there exists any energy gap for conductors, the value will be extremely small. For insulators, the energy gap or the forbidden energy gap is quite large or extremely large. For example, in our real life, diamond behaves like an insulator because the energy band gap or the forbidden energy gap for diamond is of 6 electron volt.
Now if we consider semiconductors, then for semiconductors there are band gaps, but the value is relatively small. কিরকম? For germanium it is 0.7 electron volt, for silicon 1.1 electron volt, for gallium arsenide 1.3 electron volt, etc. Now we need to define what are the current carriers within the conductors, insulators and semiconductors. কার উপর বেস করে কারেন্টটা ফ্লো করবে through that material. For conductors the current carriers are only free electrons, but for semiconductors the current carriers will be free electron and hole. We will later explain the conception of hole. But for insulators there will be no current carriers. That is why for conduction band or according to the band diagram, the conduction band for an insulator is completely empty. Now our next property is condition of valence band and conduction band at ordinary temperature. তার মানে conduction band, valence band electron দিয়ে fill থাকবে না থাকবে না, empty থাকবে না partially filled থাকবে, এই কন্ডিশন গুলোকে আমরা ডিসকাস করব। Now if we are considering conductors, the valence band and the conduction band will be either completely filled or conduction band will be partially empty. That is, conduction band will be partially filled. That is why we will get a large number of free electrons at ordinary temperature. Now if we are considering the insulators, then conduction band will be completely empty and the valence band will be completely filled with electrons. Now for semiconductors, conduction band will be partially filled and the valence band will be partially empty, because at ordinary temperature some electrons will be transferred from the valence band to the conduction band. Now our next property is temperature coefficient of resistance, which is positive for conductors, 0 for insulators and negative for semiconductors. Next, effect of temperature on conductivity. যদি আমি টেম্পারেচারকে ইনক্রিজ করাই তাহলে কন্ডাক্টিভিটির ভ্যালু কিভাবে চেঞ্জ হবে? With increasing temperature, the value of conductivity in conductors will decrease. There will be no effect of conductivity for insulators, but conductivity of semiconductors will increase with increasing temperature. Now our next topic is effect of temperature on resistance. If we increase temperature, resistance of the conductors will increase, but resistance of semiconductors will decrease, but there will be no change in the value of resistance in insulators. Now next point will be our electron density, that is number of free electrons per unit volume. For conductors it is extremely large. See, 10 to the power 29 per meter cube, মানে 1 cubic meter 10 to the power 29 free electrons exist করছে। For semiconductors the value will be relatively small. That is, for germanium 10 to the power 19 per meter cube, for silicon it is 10 to the power 16 per meter cube. But for insulators number of free electrons is 0, so electron density is 0. Now what will be the examples of conductors? Copper, silver, gold, sodium, platinum, mercury, etc. If we are considering insulators, wood, plastic, mica, diamond, glass, etc. For semiconductors, germanium, silicon, gallium arsenide, etc. So these are the comparison between the conductors, insulators and semiconductors. In our next topic we will discuss about intrinsic semiconductor. Intrinsic semiconductor কে আমরা পিওর সেমিকন্ডাক্টরও বলতে পারি। তাহলে প্রথম আমাকে জানতে হবে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলতে আমরা কি বোঝাচ্ছি। সাপোজ আমাদের কাছে একটা সেমিকন্ডাক্টর দেওয়া রয়েছে, আমরা যদি দেখতে পাই যে এই সেমিকন্ডাক্টরের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি সেই টাইপের কেরিয়ারের জন্যই ডিটারমিন্ড হচ্ছে যারা জেনারেটেড হচ্ছে থার্মাল এক্সাইটেশনে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কিছু ট্রান্সফারের জন্য।
তাহলে পরেই আমরা বলবো সেই সেমিকন্ডাক্টরটা হচ্ছে পিওর সেমিকন্ডাক্টর অর ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমরা দেখেছি যে সেমিকন্ডাক্টরের ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন জাম্প করতে পারে, তার মানে এই ইলেকট্রনের ট্রান্সফারের জন্য এখানে আমরা দেখতে পাবো যে ক্যারিয়ার্স গুলো তৈরি হবে শুধুমাত্র ইলেকট্রন নয়, কারণ অলরেডি আমরা ডিফাইন করেছি হোলস বলে আরেকটা ক্যারিয়ার থাকবে। তাহলে এই টোটালটাই পাওয়া যাবে ডিউ টু দ্য থার্মাল এক্সাইটেশনস, অন্য কোনো কারণের জন্য নয়। তাহলেই আমরা সেই টাইপ অফ সেমিকন্ডাক্টরকে বলবো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। তাহলে এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আমরা বলতে পারি ইফ দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি of a given semiconductor is entirely determined by the carriers which can only be generated by thermal excitations from the valence band to the conduction band, that type of semiconductor is referred to as a pure semiconductor or intrinsic semiconductor. তার মানে এখানে চার্জ ক্যারিয়ার শুধুমাত্র তৈরি হবে, ফর্মড হবে ডিউ টু দ্য থার্মাল এক্সাইটেশন এবং ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের ট্রান্সফারের জন্য। আমাকে যদি পিওর সেমিকন্ডাক্টিং ক্রিস্টালকে কনসিডার করতে বলা হয়, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দুটো এলিমেন্টাল সেমিকন্ডাক্টর হচ্ছে জার্মেনিয়াম আর সিলিকন। আমরা এখানে সিলিকনের কন্ডিশনটাকে নিয়ে ডেসক্রাইব করব। তাহলে আমরা বলতে পারি জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন are basically the two most important elemental semiconductors. এবার যদি আমরা সিলিকনের অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার আর ভ্যালেন্সিকে কনসিডার করি, দেন রিমেম্বার অ্যাটমিক নাম্বার অফ সিলিকন ইজ 14, মাস নাম্বার অফ সিলিকন ইজ 28 and the number of valence electrons, that is the valency of silicon, is 4. এবারে আমরা একটা সেমিকন্ডাক্টর অবভিয়াসলি ইন্ট্রিনসিক এবং সিলিকন ক্রিস্টালের তার একটা ফিগারের একটা পোর্শনের ফিগারকে কনসিডার করছি। ফিগার ওয়াইজ দেখা যাচ্ছে যে একটা সিলিকনের যে কোনো একটা অ্যাটম যার 4টে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, তার এই 4টে ভ্যালেন্স ইলেকট্রন এর নিয়ারেস্ট নেবারে যে 4টে অন্য সিলিকন অ্যাটমস রয়েছে তাদের সাথে কোভ্যালেন্ট বন্ডের মধ্যে দিয়ে শেয়ার হয়ে আছে। তার মানে আমরা বলতে পারি যে সিলিকন ক্রিস্টালের প্রত্যেকটা অ্যাটমের যে 4টে ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে, সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলো হেল্ড রয়েছে বাই দ্য কোভ্যালেন্ট বন্ডস। এই কোভ্যালেন্ট বন্ডসগুলো কার সাথে কানেক্টেড রয়েছে? 4টে নিয়ারেস্ট নেবারের ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে। সো উই ক্যান সে দ্যাট ইচ অ্যাটম ইন এ সিলিকন ক্রিস্টাল হ্যাজ 4 ভ্যালেন্স ইলেকট্রন, হোয়ার the 4 valence electrons are held by covalent bonds with the valence electrons of 4 nearest neighbor silicon atoms. তাহলে পরে ফিগার ওয়াইজ আমরা বলতে পারি যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো বেসিক্যালি একটা সিলিকন অ্যাটমকে আরেকটা সিলিকন অ্যাটমের সঙ্গে বাইন্ড করে রেখেছে। তার মানে কি? তার মানে এই ইলেকট্রনগুলো কোভ্যালেন্ট বন্ডে কনফাইন্ড, তাহলে এরা ফ্রি নয় ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য। কখন? যদি আমরা বাইরে থেকে কোনো থার্মাল এক্সাইটেশন না দিই। তার মানে যেখানে থার্মাল এক্সাইটেশন বাইরে থেকে অ্যাভেলেবেল নয়, সেখানে এই ভ্যালেন্স ইলেকট্রনগুলো প্রত্যেকটা সিলিকন অ্যাটমের কোভ্যালেন্ট বন্ডে আটকে থাকবে। তার মানে এরা অ্যাভেলেবেল নয় ফর এনি টাইপ অফ ইলেকট্রিক্যাল কন্ডাকশন। সেই কারণের জন্যই আমরা বলেছিলাম 0 কেলভিন টেম্পারেচারে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে কোনো ইলেকট্রন ট্রান্সফার পসিবল নয়। সেই জন্যই 0 কেলভিন বা অ্যাবসোলিউট জিরোতে একটা সেমিকন্ডাক্টর বিহেভ করে ইনসুলেটরের মতন। তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? উই ক্যান সে দ্যাট সিন্স দ্য ভ্যালেন্স ইলেকট্রনস আর বাইন্ডিং one atom to another, so they are not available for electrical conduction inside the semiconductor in the absence of any thermal excitation. That means if we are not going to supply any external energy, all the valence electrons of every silicon atoms will be confined
within the covalent bonds. So as a result, number of available free electrons in the silicon crystal will be 0. That is why we have said that at 0 Kelvin temperature, no electrons will be transferred from valence band to conduction band. That is why conduction band at 0 Kelvin or absolute 0 will be completely empty, and hence the semiconductor, that is intrinsic or pure semiconductor, will behave like an insulator. That is a very, very important condition, that at 0 Kelvin a pure semiconductor will behave like an insulator. তাহলে আমরা দেখলাম যে 0 কেলভিন টেম্পারেচারে একটা সিলিকনের পিওর সেমিকন্ডাক্টিং ক্রিস্টালের মধ্যে প্রত্যেকটা সিলিকন অ্যাটমের যে 4টে করে ভ্যালেন্স ইলেকট্রন থাকছে, এরা সবাই ওই কোভ্যালেন্ট বন্ডগুলোর মধ্যে কনফাইন্ড। তার মানে অ্যাট 0 কেলভিন টেম্পারেচার the number of available free electrons within that pure silicon semiconducting crystal is 0. এবার আমরা চলে যাব ব্যান্ড ডায়াগ্রামের টার্মে। সো ইন টার্মস অফ ব্যান্ড ডায়াগ্রাম we can say that at 0 Kelvin temperature the conduction band is completely empty and the valence band is completely filled with electrons, because all the free electrons are confined within the covalent bonds. So we can say that at 0 Kelvin temperature conduction band of a pure or intrinsic semiconductor is completely empty, the valence band is completely filled with electrons. That is why at 0 Kelvin temperature a pure or intrinsic semiconductor behaves like an insulator. এবারে আমরা চলে আসব রুম টেম্পারেচারে। রুম টেম্পারেচারে কি দেখব? এই সিলিকন অ্যাটমের গুলোর কিছু ভ্যালেন্স ইলেকট্রন একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ থার্মাল এনার্জি গেইন করবে, যার জন্য এরা সেই কোভ্যালেন্ট বন্ডগুলোকে ব্রেক করতে পারবে, এবং ব্রেক করে এরা ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হবে এবং র্যান্ডামলি ঘুরে বেড়াবে ওই ক্রিস্টালের মধ্যে দিয়ে। তার মানে কি, at normal room temperature some of these valence electrons can gain sufficient amount of energy from thermal excitations with which they can break their respective covalent bonds. So the electrons will no longer be held by the covalent bonds, so they will now be converted into the free electrons and they can move randomly in every possible direction within that crystal. তাহলে আমাদের দেখতে পাচ্ছি এই কোভ্যালেন্ট বন্ডগুলোকে ভাঙার জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার। এই কোভ্যালেন্ট বন্ডটাকে ভাঙার জন্য যে এনার্জিটা দরকার, তার মানে সেই এনার্জিটাই হচ্ছে ইকুয়াল টু দ্য এনার্জি যেটা পেলে ভ্যালেন্স ইলেকট্রন কন্ডাকশন অর ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হবে। তার মানে এটাই হবে ইকুয়াল টু দ্য ফরবিডেন এনার্জি গ্যাপ। এই সিলিকনের জন্য এর ভ্যালুটা পাওয়া গেছে 1.1 ইলেকট্রন ভোল্ট at normal or ordinary temperature. তাহলে আমরা কি বলতে পারি? The energy which is required for the rupture of a covalent bond is basically equal to the forbidden energy gap of the given semiconducting crystal. For silicon, this value is 1.1 electron volt at ordinary room temperature. তাহলে যেই মোমেন্টে একটা ইলেকট্রন ফ্রি হলো, তার মানে অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা এমটি স্পেস ক্রিয়েট হলো, একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হলো। তার মানে আমরা ব্যান্ড ডায়াগ্রামের টার্মে কি বলবো? ইলেকট্রন থার্মালি এক্সাইটেড হলো, ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে জাম্প করলো, সেখানে গিয়ে ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হলো। তাহলে ভ্যালেন্স ব্যান্ডে যে ভ্যাকেন্সি বা এমটি স্পেসেস গুলো পড়ে রইল, সেইগুলোকেই আমরা ট্রিট করব, ডিফাইন করব অ্যাজ হোলস। সো উই ক্যান সে দ্যাট whenever there will be rupture of a covalent bond, a vacancy or an empty space will be created in that covalent bond. That vacancy is nothing but it is termed as hole. Now if we are considering the band diagram, according to the band diagram, the electrons are thermally excited from the valence band to the conduction band. In this process they are becoming free electrons. So when they are shifted from valence band to the conduction band, we will get some vacancies or some empty spaces within the valence band. তাহলে আমরা কি বলবো? যে the vacancies formed in the valence band
due to the jump of electrons from valence band to conduction band are known as holes. তার মানে যখনই আমি থার্মাল এক্সাইটেশন দিয়ে একটা কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করতে পারছি, তখনই আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রি ইলেকট্রন পাওয়া যাচ্ছে, করেসপন্ডিংলি একটা এমটি স্পেস বা হোল ক্রিয়েটেড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। তার মানে ইলেকট্রন হোল ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে সবসময় পেয়ারের ফর্মে প্রডিউসড হচ্ছে, এবং এটা হচ্ছে থার্মাল এক্সাইটেশনের জন্য। এবার যখনই আমরা এরকম একটা ইলেকট্রন হোল পেয়ারকে ক্রিয়েট করতে পারবো, আমরা এই যে এমটি স্পেসটা ক্রিয়েটেড হলো, এই এমটি স্পেসটাকে ফিল আপ করার জন্য ওই এমটি স্পেস যে অ্যাটমের সাথে রিলেটেড কন্ডিশনে হয়েছে কোভ্যালেন্ট বন্ডে, তার নেবারিং কোনো অ্যাটমের থেকে একটা ভ্যালেন্স ইলেকট্রন সাফিসিয়েন্ট থার্মাল এনার্জি গেইন করে এই এমটি স্পেসটাকে এসে ফিল আপ করলো। তার মানে যে কোভ্যালেন্ট বন্ডটা ব্রেক হয়েছিল সেই কোভ্যালেন্ট বন্ডটা আবার কনস্ট্রাক্টেড হয়ে গেল। কিন্তু এই প্রসেসে ইলেকট্রন তার নিজের কোভ্যালেন্ট বন্ডে একটা এমটি স্পেস বা ভ্যাকেন্সি ক্রিয়েট করে এলো, তার মানে ও নিজের কোভ্যালেন্ট বন্ডে একটা হোলকে ছেড়ে এলো। তাহলে ইলেকট্রনটা যে ডিরেকশনে মুভ করলো, হোল তার ঠিক অপোজিট ডিরেকশনে মুভ করলো। তাহলে আমরা বলতে পারি যে এফেক্টিভলি হোল বন্ড টু বন্ড যে ডিরেকশনে মুভ করবে সেটা হবে এক্স্যাক্টলি ইন অপোজিট ডিরেকশন উইথ রেসপেক্ট টু দ্য ডিরেকশন অফ মুভমেন্ট অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রনস। এই কারণের জন্যই আমরা বলি হোল বিহেভ করে একটা ফ্রি পজিটিভ চার্জের মতন, যেটা ইকুয়াল ইন ম্যাগনিটিউড টু দ্য ইলেকট্রনিক চার্জ। তাহলে এটাকে আমরা কিভাবে ডিসকাস করব? আমরা বলবো whenever an electron hole pair will be thermally created, a valence electron in a neighboring atom can have sufficient amount of thermal energy to jump into the vacant position to reconstruct the covalent bond. In doing so, the electron actually leaves a hole in its initial position. So, the holes will move effectively in a direction opposite to the direction of movement of the valence electrons from bond to bond. That is why we can say that a hole behaves like a free positive charge which is equal in magnitude to the electronic charge. তাহলে কি দেখা যাচ্ছে, ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে একটা হোল তখনই ক্রিয়েটেড হবে যদি আমরা একটা থার্মাল এক্সাইটেশন দিয়ে কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করতে পারি। তার মানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস, নাম্বার অফ হোলস ইন অ্যান ইন্ট্রিনসিক অর পিওর সেমিকন্ডাক্টর উইল অলওয়েজ বি ইকুয়াল। যদি আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, যাকে আমরা বলবো ইলেকট্রনিক কনসেন্ট্রেশন, তাকে যদি আমরা বলি এন, আর নাম্বার অফ হোলস পার ইউনিট ভলিউম যাকে আমরা বলবো হোল কনসেন্ট্রেশন, যাকে আমরা ডিফাইন করব পি দিয়ে, যদি আমরা বলি থার্মাল তার ইকুইলিব্রিয়াম, তাহলে পরে আমরা বলবো এই দুটো কনসেন্ট্রেশন হবে এক্স্যাক্টলি সমান। তাহলে আমরা কি বলতে পারি, ইন অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর সিন্স ইলেকট্রন অ্যান্ড হোল will always be formed in a pair, the number of holes will always be equal to the number of free electrons. So in equilibrium, the free electron concentration and the holes concentration will be exactly equal. That is, number of free electrons per unit volume will be exactly equal to the number of holes per unit volume. If we consider electron concentration as small n, whole concentration as small p, then we can say that n is equal to p and both are equal to an intrinsic carrier concentration which is represented by Ni. So Ni is basically intrinsic carrier concentration. So this concludes the discussion about the intrinsic or pure semiconductor. Now we will consider the energy band diagram of intrinsic semiconductor. আমরা এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটাকে ড্র করব along with the Fermi level. আমরা এই ফিগারটাকে কনসিডার করি। ফিগারের প্রথম ফিগারটা কি রিপ্রেজেন্ট করছে, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম
of a pure or intrinsic semiconductor at absolute zero, that is at 0 Kelvin. 0 কেলভিনে আমি কি বলেছিলাম, সব ইলেকট্রন মানে সব ভ্যালেন্স ইলেকট্রন গুলো কোভ্যালেন্ট বন্ডে আটকে থাকবে। তার মানে ভ্যালেন্স ব্যান্ড হবে কমপ্লিটলি ফিল্ড উইথ ইলেকট্রনস, কন্ডাকশন ব্যান্ড হবে কমপ্লিটলি এমটি। ফিগার ওয়াইজ ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে কমপ্লিটলি ফিল্ড, কন্ডাকশন ব্যান্ড হচ্ছে কমপ্লিটলি এমটি, এবং ফার্মি লেভেল এক্সিস্ট করছে জাস্ট at the midpoint between the conduction band and the valence band. কিন্তু 0 কেলভিন টেম্পারেচার থেকে আমরা যদি হায়ার টেম্পারেচারে চলে আসি, তাহলে পরে আমরা দুটো কন্ডিশনকে কনসিডার করতে পারি, অ্যাট অর্ডিনারি রুম টেম্পারেচার, আর একটা হচ্ছে এনি টেম্পারেচার হায়ার দ্যান দ্য রুম টেম্পারেচার। সেকেন্ড ডায়াগ্রামটা রিপ্রেজেন্ট করছে অর্ডিনারি রুম টেম্পারেচারে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। অর্ডিনারি রুম টেম্পারেচারে আমরা দেখেছি কিছু ইলেকট্রন সাফিসিয়েন্ট এনার্জি গেন করে জাম্প করতে পারে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে। তার মানে আমরা বলতে পারি কিছু ইলেকট্রন এনার্জিকে গেন করতে পারে যার ভ্যালুটা হয়ে যাবে অ্যাভাব দ্য ফার্মি লেভেল। তাহলে পরেই ইলেকট্রনগুলো শিফটেড হবে ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড। সেই কারণের জন্য ফার্মি লেভেল আর এক্স্যাক্টলি মিড পয়েন্টে নেই, ফার্মি লেভেলের একটা কনকেভ আপ আর একটা কনভেক্স আপের কন্ডিশন তৈরি হয়েছে। এবার দেখা যাচ্ছে টেম্পারেচার যত বাড়ছে তত বেশি অ্যামাউন্টের ইলেকট্রন ট্রান্সফার্ড হচ্ছে ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড। সো উই ক্যান সে more and more electrons are now having energy above the Fermi level. সেই কারণের জন্য at higher temperature means greater than the temperature of normal room temperature, the Fermi level is relatively steeper. তাহলে 0 কেলভিন টেম্পারেচারে ভ্যালেন্স ব্যান্ড কমপ্লিটলি ফিল্ড, কন্ডাকশন ব্যান্ড কমপ্লিটলি এমটি, ভ্যালেন্স ব্যান্ডের কোনো ইলেকট্রনের এনার্জি লেভেল যেটা এনার্জি লেভেল ফার্মি লেভেলের থেকে বেশি নয়, সেই কারণের জন্য ফার্মি লেভেল এক্সিস্ট করছে রাইট অ্যাট দ্য মিড পয়েন্ট বিটুইন দ্য কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড দ্য ভ্যালেন্স ব্যান্ড। যেই আমরা নর্মাল রুম টেম্পারেচারে এলাম, কিছু ইলেকট্রন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি গেন করলো, শিফটেড হলো ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমরা কনক্লুড করছি সাম ইলেকট্রনস হ্যাভ এনার্জি অ্যাবাভ দ্য ফার্মি লেভেল। ফার্মি লেভেলের গ্রাফটা আর বা লেভেলের রিপ্রেজেন্টেশনটা আর মিড পয়েন্টে রইল না। আমি যদি আরো ফার্দার হায়ার টেম্পারেচারকে কনসিডার করি, তাহলে আরো বেশি অ্যামাউন্টে ইলেকট্রন ট্রান্সফার্ড হলো ফ্রম ভ্যালেন্স ব্যান্ড টু দ্য কন্ডাকশন ব্যান্ড। সেই কারণের জন্য ফার্মি লেভেলের ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশনটা হয়ে গেল আরো বেশি স্টিপার। তাহলে এইটা রিপ্রেজেন্ট করছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর উইথ ফার্মি লেভেল at absolute zero, at normal room temperature and at a higher temperature. So we have discussed about intrinsic semiconductor in our previous topic. Now we will discuss about extrinsic semiconductor in our next topic. Extrinsic semiconductor can also be termed as impure semiconductor. তাহলে প্রথমে দেখা যাক extrinsic semiconductor actually কি। ধরা যাক আমার কাছে একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর রয়েছে। আমরা যদি এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে স্মল অ্যামাউন্টে কিছু সিলেক্টেড ইমপিউরিটি অ্যাটমকে অ্যাড করি, তাহলে আমরা দেখব থার্মাল এক্সাইটেশনের জন্য যে ফ্রি ইলেকট্রনস বা হোলস গুলো সেমিকন্ডাক্টরের মধ্যে তৈরি হচ্ছে, তারা তৈরি হচ্ছে ইমপিউরিটি অ্যাটম থেকে। তাহলে একটা পার্সেন্টেজ অফ ইমপিউরিটি অ্যাটম, অবভিয়াসলি যেখানে পার্সেন্টেজটা খুব স্মল, তাদের যে আমি অ্যাড করছি সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে, সেটার জন্য একটা প্রসেস দরকার। তাহলে যে প্রসেসে আমরা স্মল পার্সেন্টেজ অফ ইমপিউরিটি অ্যাটমকে একটা সেমিকন্ডাক্টরে অ্যাড করব, সেই প্রসেসটাকে আমরা বলবো ডোপিং। যে ইমপিউরিটি অ্যাটমগুলো অ্যাড হবে ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে, তাদেরকে আমরা বলবো ডোপ্যান্ট। তার মানে আমরা কি বলতে পারি, যে সেমিকন্ডাক্টর যারা এই টাইপের ইমপিউরিটিকে কন্টেন করবে, তাদেরকেই আমরা বলবো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা ইমপিওর সেমিকন্ডাক্টর বা ডোপড সেমিকন্ডাক্টর। সো উই ক্যান সে দ্যাট ইফ টু অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর we can add small amounts of selected impurity atoms, then we will find that
the free electrons or holes which will be generated within the semiconductor will be obtained from the impurity atoms due to the excitation. Now the process by which we can add small percentage of impurity atoms to an intrinsic semiconductor is known as doping. The impurity which is added to the intrinsic semiconductor is known as dopant. So a semiconductor which is containing this type of impurities is known as extrinsic semiconductor or impure semiconductor or doped semiconductors. Now if we classify extrinsic semiconductors, we will have two types of extrinsic semiconductors. Number one, N-type semiconductor. Number two, P-type semiconductor. So first of all, we will consider the N-type semiconductor. এখানে N, P এই নেমিং গুলোর একটা ডিফাইন্ড লজিক আছে. We will discuss the logic later. First of all, let us discuss this figure. আমরা কি দেখেছিলাম? আমরা দেখেছিলাম ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে একটা সিলিকন অ্যাটম যার ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার হচ্ছে 4, সে এই চারটে ভ্যালেন্স ইলেকট্রনকে এর নিয়ারেস্ট নেবারের যে চারটে সিলিকন অ্যাটম যারা একে সারাউন্ড করে রেখেছে তাদের সাথে কোভ্যালেন্ট বন্ড দিয়ে এই চারটে ভ্যালেন্স ইলেকট্রনকে শেয়ার করেছিল। এখানে দেখা যাক কি সিচুয়েশনটা দাঁড়াবে। ধরা যাক আমার একটা পিওর সেমিকন্ডাক্টিং ক্রিস্টাল সিলিকন, তাকে আমি ডোপ করিয়েছি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম দিয়ে। পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম মানে যে অ্যাটমের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। কিরকম এক্সাম্পল হতে পারে? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এটসেট্রা। তখন কি দেখা যাবে? তখন দেখা যাবে যে সিলিকন অ্যাটমটাকে আমি এই পেন্টাভ্যালেন্ট অ্যাটম দিয়ে রিপ্লেস করব, সেই পেন্টাভ্যালেন্ট অ্যাটমটা ওর ওই 5টা ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে 4টেকে ওর নিয়ারেস্ট নেবারের যে 4টে সিলিকন অ্যাটম ওকে সারাউন্ড করে রেখেছে তার সাথে কোভ্যালেন্ট বন্ড দিয়ে শেয়ার করবে। তাতে কি দেখা যাবে? 5th যে ইলেকট্রনটা থাকবে, যেটা অবভিয়াসলি ওই ইম্পিউরিটি অ্যাটমের সঙ্গে লুজলি বাউন্ড কন্ডিশনে রয়েছে, তার কাছে আর কোনো অ্যাভেলেবল বন্ড থাকবে না। তাহলে পরে সে ডিটাচড হয়ে যাবে ইম্পিউরিটি অ্যাটমের থেকে এবং আলটিমেটলি সেটা কনভার্টেড হয়ে যাবে ইনটু ফ্রি ইলেকট্রনস। তাহলে আমরা কি বলতে পারি? Whenever a pure semiconductor is doped by any pentavalent impurity atoms, then we will find that 4 of the 5 valence electrons of the pentavalent impurity atom will be shared through covalent bonds with 4 nearest neighbor silicon atoms surrounding that impurity atom. So there will be no available bond for the 5th valence electron of the impurity atom. So during the sharing, this 5th valence electron will be connected with the impurity atom as a loosely bound electron. When the sharing is done, this 5th loosely bound electron will be easily detached from the impurity atom, and as a result it will be converted into a free electron. তাহলে এই প্রসেসের জন্য আমাদের একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জিও দরকার। সিলিকন যদি ক্রিস্টালটা হয় আমার, তাহলে পরে এই 5th লুজলি বাউন্ড ইলেকট্রনকে ফ্রি ইলেকট্রনে কনভার্ট করার জন্য আমার 0.05 ইলেকট্রন ভোল্টের মতন এনার্জি দরকার, যে ভ্যালুটা রিলেটিভলি স্মল। এবং এই স্মল অ্যামাউন্ট অফ এনার্জি আমরা সবসময় পাই ওই ক্রিস্টালের মধ্যে থার্মাল অ্যাজিটেশনের জন্য। সো উই ক্যান সে দ্যাট the energy necessary to convert the 5th loosely bound valence electron of the impurity atom into a free electron, we need a certain amount of energy. Now the energy necessary for this purpose is about 0.05 electron volt for silicon, which can readily be provided by the thermal agitation of the crystal. এবারে ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হলো, তার মানে ইম্পিউরিটি অ্যাটম ইলেকট্রন রিলিজ করে দিল। যেই মোমেন্টে ইম্পিউরিটি অ্যাটম রিলিজ করে দেবে ইলেকট্রন, ইম্পিউরিটি অ্যাটমটা ইমিডিয়েটলি কনভার্টেড হবে একটা পজিটিভ আয়নে। কিন্তু ইম্পিউরিটি অ্যাটম এখানে ক্রিস্টালের মধ্যে মুভ করতে পারবে না, সেই জন্য আমরা এদেরকে বলবো ইমমোবাইল পজিটিভ আয়ন বা পজিটিভলি চার্জড ইমমোবাইল আয়ন।
তাহলে এক্ষেত্রে ইম্পিউরিটি অ্যাটম যেহেতু ওই এক্সেস ফিফথ ইলেকট্রনটাকে ডোনেট করেছে, সেই কারণের জন্য ইম্পিউরিটি অ্যাটমকে আমরা বলবো ডোনার। সো উই ক্যান সে দ্যাট সিন্স the fifth loosely bound electron is detached from the impurity atom, so we can say that the impurity atom is releasing that excess electron. So as a result, the impurity atom will be converted into positively charged ion, but remember, this impurity atom cannot move within the crystal, so it will be converted into a positively charged immobile ion. Now since this impurity atom is donating that excess fifth electron, that is why it will be termed as donor. তাহলে পরে আমরা কি দেখলাম, আমরা যদি এন টাইপ সেমিকন্ডাক্টরের এই প্রসেসগুলোকে একবার কনসিডার করি, কোথাও কোনো কোভ্যালেন্ট বন্ড ব্রেক করলো না, কিন্তু ওয়ান সিলিকন অ্যাটমকে যদি ওয়ান ইম্পিউরিটি অ্যাটম দিয়ে রিপ্লেস করে দেওয়া হয়, তাহলে পরেই একটা রিপ্লেসমেন্টের জন্য আমরা একটা ফ্রি ইলেকট্রন পেলাম। তাতে কি দাঁড়াবে, আমরা যদি এই প্রসেসে ডোপিংটাকে কন্টিনিউ করি, তাহলে পরে একটা সার্টেন টাইমের পর নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস হয়ে যাবে ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান নাম্বার অফ হোলস। তার মানে ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশনের রেসপেক্টে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস একটা এন টাইপ সেমিকন্ডাক্টরে ইনক্রিজড হবে। তখন আমরা বলতে পারবো চার্জ ক্যারিয়ার্সের জন্য হোলস হয়ে যাবে নেগলিজেবল, ইলেকট্রনস হয়ে যাবে দ্য প্রিডমিনেন্ট চার্জ ক্যারিয়ার। সো উই উইল টার্ম free electrons as the majority carriers and holes as minority carriers. So in a doped n-type semiconductor, we have found that during the process of doping, free electrons will be created without the breaking of covalent bond or without the rupture of covalent bonds. So we can say that if we go on continue this process, then after a certain time the number of free electrons inside a n-type semiconductor will be very very much greater than the number of holes. Now number of holes per unit volume was the intrinsic carrier concentration, so we can say that in a doped n-type semiconductor the number of free electrons will be increased over the intrinsic carrier concentration. So as a result, the predominant charge carriers inside an n-type semiconductor will be electrons, so the number of holes will be negligible compared to the number of free electrons. Hence we will term the free electrons inside the n-type semiconductor as the majority carriers and holes as the minority carriers. তাহলে আমরা দেখলাম একটা n-type সেমিকন্ডাক্টরে মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রনস নেগেটিভলি চার্জ পার্টিকেল। তাহলে আমরা কি বলতে পারি, সেমিকন্ডাক্টর যারা কন্টেন করবে এরকম ডোনার বা পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি, তাদেরকেই আমরা বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর। এখানে এন স্ট্যান্ডস ফর নেগেটিভ। কেন? কারণ নেগেটিভলি চার্জ পার্টিকেল ফ্রি ইলেকট্রনসই হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার। তাহলে আমরা এটাকে কিভাবে ডিসকাস করছি? We can say that since free electrons are negatively charged particles, so we can say that the semiconductors which are containing donor type impurities or pentavalent impurity atoms will be referred as n-type semiconductors, because the majority carriers are free electrons are negatively charged particles. So n is referring to the চার্জ অফ দ্য মেজরিটি ক্যারিয়ার। এবার এই যে আলোচনাটা আমরা করলাম এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচারাল কন্ডিশন। নাও উই নিড টু ডিসকাস দ্য ব্যান্ড ডায়াগ্রাম অফ অ্যান এন টাইপ সেমিকন্ডাক্টর। আমরা দেখব যদি আমরা ডোনার ইম্পিউরিটি অ্যাটমকে ইনসার্ট করি বা একটা সেমিকন্ডাক্টর বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টিং ক্রিস্টালকে যদি ডোনার ইম্পিউরিটি দিয়ে ডোপ করাই, তাহলে পরে ওই ডোনার ইম্পিউরিটি অ্যাটমের যে ফিফথ লুজলি বাউন্ড ভ্যালেন্স ইলেকট্রন ছিল তার করেসপন্ডিং একটা অ্যালায়েবল এনার্জি লেভেল ফরবিডেন এনার্জি গ্যাপের মধ্যে ইন্ট্রোডিউসড হবে এবং এটা কোথায় থাকবে? কন্ডাকশন ব্যান্ডের ঠিক নিচে।
এই নিউ এনার্জি লেভেলটাকে আমরা বলবো ডোনার লেভেল। আমরা যেহেতু সিলিকন ক্রিস্টাল নিয়ে এখানে ডিসকাশনটা করছি, সিলিকন ক্রিস্টালে দেখা যায় এই ডোনার লেভেল আর কন্ডাকশন ব্যান্ডের মিনিমাম এনার্জি লেভেলের মধ্যে গ্যাপের ভ্যালুটা হচ্ছে 0.05 ইলেকট্রন ভোল্ট। তার কারণ কি? তার কারণ এই 0.05 ইলেকট্রন ভোল্ট এনার্জি দিলে তবেই এই ফিফথ লুজলি বাউন্ড ভ্যালেন্স ইলেকট্রনটা ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হয়। সো উই ক্যান সে দ্যাট whenever we add donor impurities or pentavalent impurities to an intrinsic semiconductor, an allowable energy level corresponding to the fifth loosely bound valence electron will be introduced within the forbidden energy gap just below the conduction band. This newly introduced allowable energy level is known as the donor level. For silicon, the energy gap between this donor level and the conduction band edge, that is the minimum energy level of the conduction band, is about 0.05 electron volt, because this amount of energy is required to make the fifth loosely bound valence electron free. তাহলে পরে আমরা কি দেখছি? এই 0.05 ইলেকট্রন ভোল্ট এই অ্যামাউন্ট অফ এনার্জি নর্মাল থার্মাল অ্যাজিটেশন থেকে ক্রিস্টালের মধ্যে থেকে এমনিই পাওয়া যাচ্ছে। তার মানে এই ফিফথ লুজলি বাউন্ড ভ্যালেন্স ইলেকট্রন সবসময়তেই ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হবে। তার জন্য নর্মাল রুম টেম্পারেচারে আমরা বলবো ডোনাররা সবাই আয়োনাইজড। ব্যান্ড ডায়াগ্রামের টার্মে কি বলবো? ডোনার লেভেল থেকে এই ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে মুভ করেছে ইনটু দ্য কন্ডাকশন ব্যান্ড। সো ফাইনালি উই ক্যান সে দ্যাট at normal room temperature or at ordinary room temperature, all the donors will be ionized, and in terms of band diagram we can say that this extra fifth loosely bound valence electron will be readily excited from the donor level to the conduction band by acquiring that minimum amount of energy 0.05 electron volt from the thermal agitation within the crystal. তাহলে এই ডিসকাশনটা আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে হলো। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য পি টাইপ সেমিকন্ডাক্টর। এন যদি স্ট্যান্ডস হয় ফর নেগেটিভ, পি উইল স্ট্যান্ড ফর পজিটিভ। তার মানে এখানে আমরা এমন একটা সেমিকন্ডাক্টরকে নিয়ে ডিসকাস করব যার মধ্যে চার্জ ক্যারিয়ার্সের নেচার হবে পজিটিভ চার্জের মতন। আমরা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরে কি দেখেছি? পজিটিভ চার্জের মতো বিহেভ করে হোল। তার মানে আমরা এই নেমিং থেকে এটা বুঝতে পারছি হোল হবে মেজরিটি ক্যারিয়ার। এবারে আমরা কিভাবে ডোপিংটা করব? এবারে আমরা কনসিডার করব একটা ট্রাইভ্যালেন্ট অ্যাটম। ট্রাইভ্যালেন্ট অ্যাটম মানে যার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 3। কিরকম এক্সাম্পল হতে পারে? অ্যালুমিনিয়াম, বোরন, ইন্ডিয়াম এটসেট্রা। এই ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটমকে যখন আমরা অ্যাড করব ওই ইন্ট্রিনসিক সিলিকন ক্রিস্টালের মধ্যে, তখন আমরা দেখব যে এর 3টে ভ্যালেন্স ইলেকট্রন, ওই ইম্পিউরিটি অ্যাটমটার 3টে ভ্যালেন্স ইলেকট্রন ইম্পিউরিটি অ্যাটমের যে নিয়ারেস্ট নেবারহুডে 4টে সিলিকন অ্যাটম আছে তার 3জনের সাথে কোভ্যালেন্ট বন্ড দিয়ে শেয়ার হলো। তাহলে পরে আরেকটা কোভ্যালেন্ট বন্ড কিন্তু ফ্রি থেকে গেল, ওটা কিন্তু ফিল্ড আপ হলো না। তখন কি দেখা যায় যে ওই ইম্পিউরিটি অ্যাটমের নেবারহুডে অন্য একটা কোনো সিলিকন অ্যাটমের কোভ্যালেন্ট বন্ড থেকে একটা ভ্যালেন্স ইলেকট্রন মুভ করে এসে এই ইম্পিউরিটি অ্যাটমের ফোর্থ কোভ্যালেন্ট বন্ডটাকে ফিল আপ করলো। তাহলে আমরা কি বলবো? ইফ উই অ্যাড এ ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম লাইক অ্যালুমিনিয়াম অর বোরন অর ইন্ডিয়াম টু অ্যান ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, then we will find that the 3 valence electrons of the impurity atom will be shared with 3 of the 4 nearest neighbor silicon atoms surrounding that impurity atom by covalent bonds. But here only 3 of the 4 covalent bonds are filled. Now the 4th covalent bond is still empty. So we will find that a valence electron from a neighboring silicon atom will now move into to fill that 4th covalent bond
associated with that impurity atom. তাহলে এই এনার্জিটা, এই প্রসেসটাকে করার জন্য যে এনার্জিটা আমাদের দরকার সিলিকনের জন্য, দেখা গেল এর ভ্যালু হচ্ছে আবার অ্যাবাউট 0.05 ইলেকট্রন ভোল্ট, এবং যেটা আমরা আবার ক্রিস্টালের মধ্যে থার্মাল অ্যাজিটেশনের থেকেই পেয়ে যাব। সো উই ক্যান সে দ্যাট দ্য এনার্জি রিকোয়ার্ড for this purpose or for the fill up of the fourth covalent bond is about 0.05 electron volt for silicon, which is readily available from the thermal agitation within the crystal. তাহলে ইলেকট্রন এবার নেবারিং সিলিকন অ্যাটম থেকে জাম্প করছে, এসে ফোর্থ কোভ্যালেন্ট বন্ডকে ফিল আপ করলো ইম্পিউরিটি অ্যাটমটার, কিন্তু ও তো নিজের কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করে বেরিয়ে এলো, তার মানে ও কিন্তু ওর অরিজিনাল কোভ্যালেন্ট বন্ডের মধ্যে একটা এমটি স্পেস বা হোলকে ক্রিয়েট করলো। সো উই ক্যান সে দ্যাট সিন্স দ্য ইলেকট্রন জাম্পস ফ্রম দ্য নেবারিং সিলিকন অ্যাটম টু ফিল the fourth covalent bond associated with the impurity atom, it breaks its original covalent bond in this process, and as a result an empty space or hole will be created within the original covalent bond. তাহলে আমরা দেখলাম যে একটা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটম দিয়ে যখন আমরা একটা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরকে ডোপ করালাম, তখন একটা এমটি স্পেস বা হোল ক্রিয়েটেড হলো অরিজিনাল সিলিকন অ্যাটমের করেসপন্ডিং কোভ্যালেন্ট বন্ডের মধ্যে। এর সাথে সাথে আরেকটা ফেনোমেননও অকার্ড হলো। ফেনোমেননটা কি? ফেনোমেননটা হচ্ছে ওই ইম্পিউরিটি অ্যাটমটা একটা এক্সেস ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো। যেই মোমেন্টে ইম্পিউরিটি অ্যাটম এক্সেস ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে, সঙ্গে সঙ্গে ওটা নেগেটিভলি চার্জড আয়নে কনভার্টেড হবে। কিন্তু এখানে এই ইম্পিউরিটি অ্যাটমটা মুভ করতে পারবে না ক্রিস্টালের মধ্যে, সেই কারণের জন্য আমরা এই নেগেটিভলি চার্জ আয়নটাকে বলবো নেগেটিভলি চার্জ ইমমোবাইল আয়ন। তাহলে এখানে ইম্পিউরিটি অ্যাটম অ্যাকসেপ্ট করেছে। আমরা যখন এন টাইপ সেমিকন্ডাক্টর করেছিলাম তখন আমরা দেখেছিলাম ইম্পিউরিটি অ্যাটম এক্সেস ইলেকট্রনকে ডোনেট করেছিল, তাই জন্য তাদেরকে আমরা বলেছিলাম ডোনার। এখানে ইম্পিউরিটি অ্যাটমটা ওয়ান এক্সেস ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করলো, সেই জন্য আমরা এদেরকে বলবো অ্যাকসেপ্টার। তাহলে পরে আমরা এই ফিগার ওয়াইজ কি দেখতে পাচ্ছি, যে হোয়েন এভার দেয়ার উইল বি জেনারেশন অফ এ হোল or of an empty space in the original covalent bond associated with any of the silicon atoms, the impurity atom, that is the trivalent impurity atom, will accept one excess electron. As a result, it will become a negatively charged ion. But since this impurity atom cannot travel within the crystal, so we will term this impurity atom as negatively charged immobile ion. Here the impurity atom is accepting one excess electron. In the previous case, that is for n-type semiconductor, the impurity atom was donating the excess electrons, that is why they were termed as donors. In this case, the impurity atoms will accept electrons and hence they will be termed as acceptors. তাহলে পরে এই ইম্পিউরিটি অ্যাটমটা ওই যে এক্সেস হোলটাকে প্রডিউস করেছে, সেই এক্সেস হোলটা বিহেভ করবে পজিটিভ চার্জের মতো। কেন পজিটিভ চার্জের মতো বিহেভ করবে? তার কারণটা কিছুই নয়, কারণটা হচ্ছে ইলেকট্রন যখন জাম্প করছে কোভ্যালেন্ট বন্ড টু কোভ্যালেন্ট বন্ড, তখন হোলসটা শিফটেড হচ্ছে ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রনস। সেই কারণের জন্যই আমরা বলছিলাম হোল হচ্ছে পজিটিভলি চার্জড আয়নের মতন বিহেভ করে। তাহলে পরে আমরা কি দেখতে পেলাম, এই টাইপের ট্রাইভ্যালেন্ট অ্যাটম এক্সেস হোলকে প্রডিউস করছে ওই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের মধ্যে ডোপিং এর পর, যারা বিহেভ করছে পজিটিভ চার্জের মতন। তাহলে আমরা কি বলছি, এই এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর অর্থাৎ যে টাইপ অফ সেমিকন্ডাক্টর এই ধরনের অ্যাকসেপ্টার টাইপ ইম্পিউরিটি বা ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটিকে কন্টেন করবে, তাদেরকেই আমরা বলবো পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এখানে পি স্ট্যান্ডস ফর পজিটিভ, হোলের বিহেভিয়ার হচ্ছে লাইক এ পজিটিভ চার্জ। তাহলে আমরা কি বলতে পারছি, যে উই ক্যান সে দ্যাট the impurity atoms, that is the trivalent impurity atoms, are producing excess holes within the intrinsic semiconductor crystal
after doping, and the holes behave like positive charges because they are shifted from bond to bond, that is from one covalent bond to another covalent bond in a direction opposite to the flow of electrons. So we can say that the semiconductors which are containing the acceptor type impurities or trivalent impurities will be termed as the p-type semiconductors. এটা হলো স্ট্রাকচারাল কন্ডিশন। এবার আমরা চলে যাব ব্যান্ড ডায়াগ্রামে। তাহলে পরে আমরা এই যে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটমটাকে ইনসার্ট করলাম, এর জন্য একটা প্রথমে এমটি স্পেস কোভ্যালেন্ট বন্ডে ক্রিয়েটেড হলো, তার মানে একটা আনফিল্ড এনার্জি লেভেল তৈরি হলো ওই ইম্পিউরিটি অ্যাটমের ইনসারশনের জন্য। এবং এই আনফিল্ড এনার্জি লেভেলটা কোথায় এক্সিস্ট করবে? দেখা গেল ব্যান্ড ডায়াগ্রামের পিকচারে এটা এক্সিস্ট করছে জাস্ট অ্যাবাভ দ্য ভ্যালেন্স ব্যান্ড। এই আনফিল্ড এনার্জি লেভেলটাকে আমরা বলছি অ্যাকসেপ্টার লেভেল। সো উই ক্যান সে দ্যাট দ্য আনফিল্ড এনার্জি লেভেল which will be produced due to the introduction of p-type impurities, that is trivalent impurities, in an intrinsic semiconductor will lie within the forbidden energy gap just above the valence band. This unfilled energy level or the allowable energy level is known as the acceptor level. এবারে ওই একটা আমরা কি দেখলাম, ইলেকট্রন নেবারহুডের সিলিকন অ্যাটম থেকে মুভ করে এসে এই কোভ্যালেন্ট বন্ডটাকে ফিল আপ করলো। তার মানে কি, একটা আমাদের এনার্জি দরকার, যে এনার্জিটা দিয়ে ইলেকট্রন ভ্যালেন্স ব্যান্ডকে লিভ করতে পারবে। তাহলে পরে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে একটা ভেরি স্মল এনার্জি আমাদের দরকার ইলেকট্রনের, যাতে করে এ কোভ্যালেন্ট বন্ড থেকে আরেকটা কোভ্যালেন্ট বন্ডে শিফট করতে পারে, তার মানে এরা ভ্যালেন্স ব্যান্ড থেকে শিফটেড হতে পারে। এবার এই ইলেকট্রনগুলো অন্য কোনো কোভ্যালেন্ট বন্ডে যাচ্ছে না, এরা যাচ্ছে হচ্ছে শুধুমাত্র সেই কোভ্যালেন্ট বন্ডগুলো যেটা আনফিল্ড কোভ্যালেন্ট বন্ড অ্যাসোসিয়েটেড উইথ দ্য ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। তার মানে এরা ভ্যালেন্স ব্যান্ড থেকে শিফটেড হচ্ছে অ্যাকসেপ্টার লেভেলে এবং অকুপাইড হচ্ছে অ্যাকসেপ্টার লেভেলে। সেই কারণের জন্য আমরা কি বলছি, অ্যাকসেপ্টার্সরা ফুললি আয়োনাইজড অ্যাট অর্ডিনারি টেম্পারেচার, কারণ এরা সব সময়তেই এক্সেস ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করছে। এবার ব্যান্ড ডায়াগ্রামের টার্মে ভ্যালেন্স ব্যান্ড থেকে অ্যাকসেপ্টার লেভেলে ইলেকট্রনসগুলো শিফটেড হচ্ছে, তাহলে এমটি স্পেস বা হোল কোথায় ক্রিয়েটেড হচ্ছে? ভ্যালেন্স ব্যান্ডে। আর অ্যাকসেপ্টার লেভেলে ইলেকট্রনগুলো ট্র্যাপড হয়ে যাচ্ছে, তার মানে অ্যাকসেপ্টার লেভেল নর্মাল রুম টেম্পারেচারে কমপ্লিটলি ফিল্ড আপ থাকছে, আর হোলস জেনারেটেড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। সো উই ক্যান সে দ্যাট এ ভেরি স্মল অ্যামাউন্ট অফ এনার্জি ইজ নিডেড by an electron to leave the valence band and occupy the acceptor level, because the original covalent bond associated with a silicon atom is actually ruptured in order to fill up the fourth covalent bond associated with the impurity trivalent atom. So we can say that all the acceptor impurities will always gain one excess electrons due to this movement. That is why all the acceptors will be ionized at ordinary room temperature. Now if we are considering the band diagram, then we can say that rupture of covalent bond is equivalent to the transfer of one valence electron from the valence band. So we can say that the electrons are now moving into the acceptor level from the valence band. So holes or empty spaces will be generated in the valence band, and as a result at normal room temperature the acceptor level will be completely filled. তাহলে পরে আমরা কি দেখলাম, পি টাইপ সেমিকন্ডাক্টরে হোলস ক্রিয়েটেড হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে, কারণ ইলেকট্রনস ভ্যালেন্স ব্যান্ড থেকে অ্যাকসেপ্টার লেভেলে শিফটেড হচ্ছে, কিন্তু নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস ইন দ্য কন্ডাকশন ব্যান্ড সেম থাকছে। তার মানে নাম্বার অফ হোলস হয়ে যাচ্ছে ভেরি ভেরি মাচ গ্রেটার দ্যান নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস। তাহলে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরে বলবো মেজরিটি ক্যারিয়ার্স হচ্ছে হোলস আর মাইনরিটি ক্যারিয়ার্স হচ্ছে ইলেকট্রনস। তাহলে পরে আমাদের কাছে লাস্ট পয়েন্ট কি দাঁড়াচ্ছে, ইফ উই আর কনসিডারিং এ পি টাইপ সেমিকন্ডাক্টর, then we can say that the number of holes will become
very much greater than the number of electrons, because the electrons are shifted from the valence band to the acceptor level. So number of holes will be created or number of empty spaces will be created in the valence band, but the number of free electrons present in the conduction band will remain the same. So if we continue the process of doping by trivalent impurity atoms, then we will find that after a certain time the number of holes created in the valence band will be very much greater than number of free electrons present in the conduction bands. So we can say that in a p-type semiconductor the majority carriers are holes and the minority carriers are electrons or free electrons. এখানে একটা কথা বলে রাখি, NP এই নেমিংটা হচ্ছে অন দ্য বেসিস অফ দ্য নেচার অফ দ্য চার্জ ক্যারিয়ার্স। N stands for negative, তাহলে N type semiconductor এ majority carrier free electrons. P stands for positive, তাহলে P type semiconductor এ the majority carriers are holes. But remember, if we are considering the total charge of an N type semiconductor or of a P type semiconductor, then always remember N type P type semiconductors are basically electrically neutral. There is no polarity for the N-type semiconductor or the P-type semiconductors. Now we will discuss about the energy band diagram of an N-type semiconductor and of a P-type semiconductor. First of all, we will consider the energy band diagram of N-type semiconductors along with the donor level and the Fermi level. Consider this figure. See, as we have discussed, the donor energy level resides just below the conduction band. তাহলে দেখো donor energy level হচ্ছে just below the conduction band. For silicon crystal, this energy level between the donor energy level and the conduction band is about 0.05 electron volt. Initially, the fifth loosely bound valence electrons of all the pentavalent atoms will reside on the donor energy level. After the sharing is done, these electrons will be transferred from the donor level to the conduction band. তাহলে যতক্ষণ অবধি শেয়ারিংটা চলবে ইম্পিউরিটি অ্যাটমের সঙ্গে সিলিকন অ্যাটমস গুলোর, ততক্ষণ অবধি লুজলি বাউন্ড ইলেকট্রনটা কানেক্টেড থাকবে উইথ দ্য ইম্পিউরিটি অ্যাটম। তার মানে ব্যান্ড ডায়াগ্রামের পিকচারে এরা থাকবে ডোনার এনার্জি লেভেলে। যেই মোমেন্টে শেয়ারিং কমপ্লিট হয়ে যাবে, ইমিডিয়েটলি ইলেকট্রনস গুলো ফ্রি ইলেকট্রনে কনভার্টেড হবে। ব্যান্ড ডায়াগ্রামে এই ইলেকট্রন গুলো তখন ডোনার এনার্জি লেভেল থেকে শিফটেড হবে টু দ্য কন্ডাকশন ব্যান্ড। তাহলে প্রেজেন্স অফ ফ্রি ইলেকট্রনস হবে গ্রেটার ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমরা কি দেখছি, ফার্মি লেভেলটা শিফটেড হয়েছে টুয়ার্ডস দ্য কন্ডাকশন ব্যান্ড। This is the energy band diagram of an N-type semiconductor with Fermi level and donor level. Now we will discuss about the energy band diagram of a P-type semiconductors along with the acceptor level and the Fermi level. Let us consider this diagram. P-type semiconductor means there will be trivalent impurity atoms or acceptor type impurity atoms within the semiconductor crystals. Acceptor type impurity atom means initially the fourth covalent bond associated with the acceptor type impurity atoms were unfilled. According to band diagram, that will introduce an energy level which is known as acceptor energy level and that reside just above the valence band, যেটা এই ফিগারে আমরা দেখতে পাচ্ছি। এবারে ইনিশিয়ালি কি থাকছে, fourth covalent bond associated with that acceptor impurity atom is unfilled. So basically there will be empty spaces within the acceptor energy level. কিন্তু immediately আমরা দেখছি electron from the nearest silicon atom will move in to fill that unfilled covalent bond. তার মানে immediately acceptor level filled হয়ে যাবে with electrons. এই electrons গুলো shifted হবে কোথা থেকে, from valence band to the acceptor energy levels. তাহলে normal room temperature এ acceptor energy levels will be completely filled with electrons. Electrons are shifted from valence band, so there will be generation of empty spaces within the valence band. So at normal room temperature for a p-type semiconductor,
acceptor energy level is completely filled and the valence band is containing holes which are very much greater than with respect to the free electrons in the conduction band. তার মানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি অ্যাটমটাকে আমরা ইন্ট্রোডিউস করলাম, ফোর্থ কোভ্যালেন্ট বন্ডটা আনফিল্ড রইল, তার করেসপন্ডিং এনার্জি লেভেলটাই অ্যাকসেপ্টার এনার্জি লেভেল যেটা ভ্যালেন্স ব্যান্ডের ঠিক উপরে রয়েছে। তাহলে ইনিশিয়ালি এই অ্যাকসেপ্টার লেভেলটার মধ্যে এমটি স্পেসেস থাকছে। তখন আমরা কি দেখতে পাচ্ছি, নিয়ারেস্ট নেবারের সিলিকন অ্যাটম নয়, নেবারহুডের অন্য একটা কোনো সিলিকন অ্যাটম থেকে ভ্যালেন্স ইলেকট্রন এসে মুভ করে এই কোভ্যালেন্ট বন্ডটাকে ফিল আপ করছে। তার মানে কোভ্যালেন্ট বন্ড ব্রেকেজ হচ্ছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন শিফটেড হচ্ছে টু দ্য অ্যাকসেপ্টার এনার্জি লেভেল। তার জন্য আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাকসেপ্টার এনার্জি লেভেল নর্মাল রুম টেম্পারেচারে কমপ্লিটলি ফিল থাকবে, ভ্যালেন্স ব্যান্ডে এমটি স্পেসেস ক্রিয়েটেড হবে এবং সেগুলোকেই আমরা বলেছি হোলস। তাহলে নাম্বার অফ হোলস হয়ে যাবে very মাচ গ্রেটার দ্যান নাম্বার অফ ইলেকট্রনস অর ফ্রি ইলেকট্রনস ইন দ্য কন্ডাকশন ব্যান্ড। আর এক্সিস্টেন্স অফ ফার্মি লেভেল থাকছে শিফটেড টুয়ার্ডস দ্য ভ্যালেন্স ব্যান্ড। তাহলে দিস ইজ দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ পি টাইপ সেমিকন্ডাক্টরস। So we have discussed about the energy band conception. We have classified the solid in terms of energy bands. We have drawn comparisons between metals, semiconductors and insulators. We have discussed about the intrinsic semiconductor. We have discussed about the extrinsic semiconductor, N-type semiconductor, P-type semiconductor, their band diagram representations. So this concludes the lecture for the first part of our semiconductor chapter. Thank you.